হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি কানাডায় একটি মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার একটা মেয়ে আমাকে একটু অন্য চোখে দেখত। আমার সাথে যখন গাড়িতে যেত তখন আমার কাছে আসার চেষ্টা করত। একদিন সেই মহিলা বলে, তুমি আমার মেয়েকে 2 মাসের জন্য বিয়ে করে নাও, পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব। আর যদি তুমি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করে নিই। কিন্তু বিয়ের রাতে সেই মেয়েকে দেখে আমার মনটা কেঁপে ওঠে, কারণ সেই মেয়ে তো আমি কানাডায় একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার মেয়ের কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত। আমি আজ পর্যন্ত কখনো সেই মেয়েটার মুখ দেখিনি, কারণ সে সবসময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত আর চোখে কালো চশমা পরে থাকত। একদিন আমি সেই মহিলার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম। সে আমার সাথে সামনের সিটে বসে গেল। সেটা দেখে আমি একটু অবাক হয়ে যাই, কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল। তা না হলে এর আগে সে সবসময় পিছনেই বসত। হয়রানি তো তখন হয় যখন চলন্ত গাড়িতে সে আমার হাতের উপর হাত রেখে দেয়। ভয়ে আমার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল তার এইরকম ব্যবহারের জন্য। আমি অনেক ঘেমে যাই। আজ সে আমায় একটু অন্য চোখে দেখছিল। তার এইরকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব ছিল। আমি যতটা সম্ভব গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি। আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম। ঠিক তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায়। আর যে সমস্ত কথা আমাকে বলে সেই কথা শুনে আমার তো হুঁশ উড়ে যায়। সে আমাকে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব। আর যদি তুমি আমার কথা না মানো তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি হিন্দুস্থানে অন্য একটা মেয়েকে ভালোবাসতাম। কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। সে মহিলা আরও বলে, তুমি যদি চাও 2 মাস পর আমার মেয়েকে ছেড়েও দিয়ে দিতে পারো। এই কথা শুনে আমি বিয়ে করে নিই। কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়। আমার তো মন কেঁপে ওঠে যখন সেই মেয়েটা আমার কানাডা আসার 1 মাস হতে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল। যাকেই আমি সেই ঘটনা বলতাম সে আমার কথায় বিশ্বাস করত না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারব। আমি আমার বাড়ির দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার বাড়িতে একটি বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না। আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। তার বিয়ে এই কারণে হচ্ছিল না কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম। তখনই একটা লোক বড় গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি যাও এখান থেকে, আমি অনেক বেশি চিন্তিত। এই সময় আমার মাথা খারাপ করো না। তখন সে বলে, আমি তোমাকে কাজ দিতে এসেছিলাম। যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে, তোমার ব্যাপার। আমি এখান থেকে চলে যাচ্ছি। কিছু একটা ভেবে তাকে বলি, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমাকে সব কথা বলো। কিন্তু আমি মনে মনে ভয় পেয়েছিলাম, না জানি এই লোকটা মিথ্যা কিনা। লোকটি বলে, চিন্তা করো না, তুমি যদি সত্যিই তোমার এইরকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে। আমি তোমাকে বিদেশে পাঠাবো। তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করো। আমি বিদেশ যাওয়ার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যাই। আমি ভাবি যে লোকটার সব কথা আমার শোনা উচিত। কি জানি না, হয়তো ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করি, না তোমাকে চিনি আর না তুমি আমাকে জানো, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছ? তখন সে বলে, আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি। আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সেই লোকটার কথা ঠিক বিশ্বাস হয় না, তার উপর আমার সন্দেহ হয়। কিন্তু কাছে অন্য কোনো রাস্তাও তো ছিল না। কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম। আমি ভগবানের নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই। সেই লোকটা আমাকে নিয়ে একটা বড় বাংলোতে আসে, আমাকে বড় ঘরে বসিয়ে চলে যায়।
কিছুক্ষণ পরে সে ফিরে আসে আর তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকা সে আমাকে দিয়ে বলে, এই টাকা পাসপোর্ট বানিয়ে নাও। কিছুদিন পর তুমি তোমার টিকিট পেয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এইভাবে আমাকে সহায় করবে। আমি তৎক্ষণাৎ টাকাটা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছুদিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নিই। তারপর সেই লোকটার বাড়িতে যাই। সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, কাল তোমার ফ্লাইট। সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি নিজের বাড়ির লোকদের বলি কানাডা চলে আসি। কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি, তখন আমি খুঁজে পাইনি। আমার মনে হয় যে হয়তো সেই নম্বরটা হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের তলার থেকে মাটি সরে যায়। এখন আমি কি করব? তো এখানে কাউকেই চিনি না, জানি না সেই লোকটা কে ছিল যে আমাকে এত সাহায্য করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না। কিন্তু আমি যখন সেখানে গিয়ে ফেঁসে যাই, তখন আমার অনেক চিন্তা শুরু হয়। প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে কাজ করতে শুরু করে দিই, যাতে নিজের ক্ষুধা নিবারণ করতে পারি। আমার এখানে আসার 3 মাস হতে যায়, কিন্তু এখনো অবধি আমি বাড়িতে একটা টাকাও পাঠাতে পারিনি। এখানে নিজেকে চালানো আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কোনোরকমভাবে আমি নিজের জন্য 2 মুঠো দুবেলা খাবার জোগাড় করতাম। হয়তো ভগবানেরও আমার উপর দয়া হয়, আর একজন ধনী লোক তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়া। সেখানে থেকে আমি ভালো মাইনে পেতাম। সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসত। সে যখনই আমাকে গভীরভাবে দেখত, আমি তার এইভাবে তাকানো অনেক ভালো করে লক্ষ্য করতাম। একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি ওখানেই কাজ করবে আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে। সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয় আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয়। কিন্তু এখানকার কাজের লোকটা ছোট একটা ঘরে থাকত, শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। এই মহিলার একটা মেয়ে ছিল। সে যখনই কোথাও যেত, নিজের সাথে আমাকে নিয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি। সে নিজেকে একটা রুমালে ঢেকে রাখত আর তার মুখ রুমাল দিয়ে ঢাকা থাকত। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত মনে হতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত, তখন ফেরার সময় গাড়ির সামনের সিটে বসে ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত, আমার হাত ধরত। কিন্তু ভয়ের কারণে আমি কিছু বলতে পারতাম না। একদিন সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর আমাকে বলে, তোমার বোনের জন্য তোমার কত টাকা প্রয়োজন? আমি তাকে বলি, আমার 1 লাখ টাকা প্রয়োজন, তার বিয়ের সমস্ত জিনিস কিনতে হবে। আমার 3 জন অবিবাহিত বোন রয়েছে, তাদের সবার বিয়ে দিতে হবে আমায়। আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম। আর তাছাড়া ছেলের বাড়িতেও তো অনেক চাহিদা। সেই মহিলা বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, যা দিয়ে তুমি তোমার বোনদের বিয়ে দিতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। কি তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ এরকম আমি কখনো ভাবিনি। বরং তার মেয়েকে আমার তেমন একটা পছন্দ হতো না, আর তাছাড়া নিজের দেশে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমি যখন বিয়ে করব না বলি, তখন সেই মহিলা আমাকে ধমকি দেয়া। সে বলে, যদি তুমি আমার কথা না মানো, তবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিই। তখন সেই মহিলা বলে, আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে। সে তোমাকে অনেক সম্পত্তি দেবে, তুমি যা চাইবে সে তোমাকে দেবে। তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে, তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত একটাই, তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না। বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে। কি এই সত্য কথাটা শুনে আমি একটু অদ্ভুতভাবে ভাবতে থাকি। কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলি যে তার মেয়েকে আমি বিয়ে করব, কারণ এর পরিবর্তে আমি অনেক টাকা পাব, যা দিয়ে আমার জীবন বদলে যেতে পারে, আর বোনদের ধুমধাম করে বিয়েও হয়ে যাবে। আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না। আমি অনেক টাকা, সমস্ত সুখও পাচ্ছিলাম। আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো খারাপ দেখতে মেয়ে বা কোনো খারাপ মেয়েকেও বিয়ে করতে হয়, তবে আমি তাকে বিয়ে করে নেব। সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দিই, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনেদের বিয়ে হয়। কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন সেই মহিলা বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করছে। আর দ্বিতীয়ত, সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়? কেননা কোনো কারণ তো নিশ্চয়ই আছে যা আমার থেকে গোপন করা হচ্ছিল। এই কথা ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়।
একদিন সেই মহিলা বলে, 2 সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে বিয়ের আগেই এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ দেখবে না। সেই মহিলা আরও বলে, আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে গেছে। যখনই সে ফিরবে সেই দিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব। আমিও হ্যাঁ বলে দিই। আমার মনে হচ্ছিল এই মহিলা আমাদের বিয়ে অনেক সাধারণভাবে দেবে, কিন্তু সেই মহিলা অনেক ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেছিল। আমি অনেক অবাক হয়ে গেলাম, কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি। আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে। আর সেটাই হলো। বিয়ের দিন আমি সকালবেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটি মেয়ে নেমে ঘরে চলে গেল, আর সব সময়ের মতোই তার মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। সে ওই মহিলার মেয়ে ছিল যে আমার বউ হতে চলেছে, কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। এই সব কিছু দেখে আমি অবাক হয়ে যাই। তারপর আমি ভাবি, যাই হোক, আজই তো বিয়ে, আর কিছুক্ষণ পরে বিয়ের পরেই তো এই রহস্যভেদ হয়ে যাবে। এখন শুধু আমি বিয়ের অপেক্ষা করছিলাম। নিজের বাড়িতেই বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলিনি, কারণ এই বিয়ে কতদিন টিকবে আদৌ কিনা তা আমিই জানতাম না। তাই নিজের বাড়িতে এইসব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি। আমাদের বিয়ে হয়ে যায়, আর বুকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায় ওরা। আমি অনেক আগ্রহ নিয়ে বুয়ের মুখ দেখার জন্য যখনই ঘুমটা তুলি তখনই আমি দেখি, আর আমার তো হুঁশ উড়ে যায়। সেই মহিলা বলেছিল, তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব। কিন্তু বউ সেজে যে আমার সামনে বসেছিল সে আর কেউ নয়। সে তো আমার মুখ থেকে আওয়াজ বের হতে থেমে যায়। আমার সারা শরীর কেঁপে ওঠে, আর আমার সামনে সমস্ত অতীত চলে আসে। যখন আমি হিন্দুস্থানে ছিলাম, আমার নাম আজুস, আর আমি এমএ করার পর রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম। দেশের বাইরে থাকা আমার সব সময়ের স্বপ্ন ছিল। যখন বিদেশে থাকা লোকজনদের জীবনযাপনের ভিডিও দেখতাম, আমার মনে হতো যে যদি আমি কখনো বিদেশ যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সবথেকে বড় ছিলাম, আর আমার 5 বোন ছিল। কখনো মা বাবার উপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা, নিজেদের দারিদ্রতার উপর তো চোখ রাখা উচিত ছিল। কি হতো যদি সে কম সন্তানের জন্ম দিত, বরং তাতে হয়তো আমাদের জীবনধারণ অনেকটা সহজ হতো। বাড়ির বড় ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে। আমি এমএ করতে কাজ করা শুরু করি। সকালে কলেজ যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম। এইভাবেই আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া এত সহজ কাজ তো ছিল না। অনেক কষ্ট করে পরিশ্রম একজনের গাড়ি চালানোর কাজ পেলাম, মাইনেও ভালোই দিত। সেই জন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি। সকাল 7টায় আমি আমার কাজে চলে যেতাম, আর দুপুরে সাহেবের মেয়েকে দপ্তরে ছাড়তে যেতাম। কখনো 2টা বাজলে, আবার কখনো 5টা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম। এটা ছাড়া আমার আর কোনো কাজই ছিল না। বাকি সময় আমি ফাঁকাই থাকতাম, কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া ও নিয়ে আসা করা ছিল। সাহেবের মেয়ে সবসময় নিজেদের মুখ ঢেকে রাখত। আমি কখনো তার মুখ দেখিনি, আর না কখনো তার দেখার আমার কখনো ইচ্ছা হচ্ছিল, কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম। আমি কখনো চাইতাম না আমার কোনো ভুলের জন্য কাজটা হাতছাড়া হয়ে যাক, কারণ আমার ঘরের পরিস্থিতি তেমন একটা ভালো তো ছিল না। আমার বন্ধু বলতো, সাহেবের মেয়েকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে নে, কারণ সে একজন কোটিপতি লোকের মেয়ে ছিল। আর তোকে তো দেখতে কম সুন্দর তো নয়। যদি সে তোকে একবার পছন্দ করতে শুরু করে তবে সারা জীবন তুমি আনন্দে পারবে। আমি সেই বন্ধুর কথা ভাবলে মাঝে মাঝে মনে হতো আমি এমনটাই করব, কারণ বড়লোক হওয়ার এটা অনেক সহজ মাধ্যম আর অনেক সহজ একটা উপায়। কিন্তু ভয়ের কারণে আমি কখনো সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতাম না। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি। আমার মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না। কারণ 1 মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি। আমার বন্ধু আমাকে বলতো, তুমি নিজে থেকে কথা বলার চেষ্টা করবে। হতেও তো পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে। আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি আর বলি, ম্যাডাম, আমি কাল ছুটি চাই। আমি তোমাকে ছাড়তে আর নিয়ে আসতে পারবো না, আমার কালকে একটা জরুরি কাজ আছে। আমি ভাবলাম সে আমাকে হয়তো কিছু একটা উত্তর দেবে বা জিজ্ঞাসা করবে, ছুটি কেন নেবে, তোমার কি কাজ আছে? কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না, আর শুধু মাথা নাড়িয়ে দিল। আমার নিজের উপর অনেক রাগ হলো। আমার মনে এই পাথর মেয়েটার সাথে পাও আমি কথা বলার চেষ্টা করছি। আমার মনে হয় না কোনোভাবেই সে আমার ফাঁদে পা দেবে। পরের দিন আমি ইচ্ছা করে ছুটি নিই, কারণ আমি ম্যাডামের থেকে ছুটি চেয়েছিলাম।
ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও তো ছিল না। আমার মনে হলো ছুটির পরের দিন গেলে সে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে যে আগের দিন কি কাজ ছিল। কিন্তু সে জিজ্ঞাসা করার আগে তার বাবাই আমাকে জিজ্ঞাসা করল, কাল তুমি এলে না কেন? আমি তখন বলি, সাহেব, কালকে তো তুমি বাড়িতে ছিলে না। আমি তো ম্যাডামকে বলেছিলাম যে আমার কাল জরুরি একটা কাজ আছে, আমি আসতে পারবো না। সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, পরের বার ছুটির দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে। আমার মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই। পরের বার থেকে এটা মনে রাখবে কি আমি তার কথায় অবাক হয়ে ভাবতে থাকি যে সাহেব তার মেয়ের উপর এমন রাগ করে কেন থাকে। আমি কখনো তাকে তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলতেও দেখিনি। একদিন বাড়ির পুরনো কাজের লোকদের থেকে জানতে পারি যে সে আমার সাহেবের মেয়ে নয়, আমার সাহেবের ভাইয়ের মেয়ে, আর তার নাম খুশবু। কিন্তু সবাই তাকে রিয়া ম্যাডাম বলে ডাকে। আসলে সে অন্য দেশের বাসিন্দা। বছরের কিছু মাস সে এখানে আসে। সাহেব তার কাজ একদম পছন্দ করে না, কিন্তু সে কিছু বলে না। আমি আজ পর্যন্ত ঠিক করে দেখিনি যে সে কোথায় যায় আর কি কাজ করে। আমি শুধু তাকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি। আর পরের দিন যখন আমি তাকে ছাড়তে যাই আর বোর্ড দেখি, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। সেটা কোনো সংস্থা ছিল যেটা তৃতীয় লিঙ্গের লোকজনদের দেখাশোনা করত। মেয়েটা সেই সংস্থার ভেতরে চলে যায়। আমি কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দিই। কিছুক্ষণ পরেই সেখান থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা বের হয়। আমি একজন লোককে জিজ্ঞেস করি, এখানকার মালিক কে? তখন সে বলে, রিয়া ম্যাডাম। সে অনেক উচ্চ বংশের মেয়ে আর অনেক ধনী পরিবারের মেয়ে, এবং পাশাপাশি সে একজন ভালো মনের মানুষ। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের পড়াতে আসে। আমি মনে মনে ভাবলাম, রিয়া ম্যাডাম কত ভালো। তৃতীয় লিঙ্গের মানুষদের কত খেয়াল রাখে কি এখন আমার তাকে অনেক পছন্দ হতে শুরু করে। কিছুদিনের মধ্যে তার সাথে আমার কথা বলা শুরু হয় এবং অল্প কিছুদিনের মধ্যে তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। এখন প্রায় আমাদের কথা হয় গাড়িতে বসলে। এখন সে আর মুখে রুমাল দেয় না। সারা রাস্তা আমরা কথা বলতে বলতে আসতাম। আমারও তার কাকার মতো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করা পছন্দ হতো না, কিন্তু আমি কখনো তাকে এই ব্যাপারে কিছু বলতে পারতাম না। আমার মনে হতো সেও হয়তো আমাকে পছন্দ করে। আমাদের কথা বলার খবর সাহেব মানে রিয়ার কাকার কানে চলে যায়, আর সে আমাকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে, তুমি যদি রিয়ার ব্যাপারে সত্যিটা জানতে পারো তবে উল্টো ফিরে যাবে, দেখা করা তো দূরের কথা, তার দিকে তাকাবেও না কখনো। আমি তাকে জিজ্ঞাসা করি, কি সত্যি আছে রিয়ার ব্যাপারে? আমি তো তাকে বিয়ে করতে চাই। সাহেব আমার কথা শুনে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর বলে, সে মেয়ে নয়, বরং একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি কি করে তাকে বিয়ে করবে? তার এই কথা শুনে তো আমার মাথা ঘুরতে শুরু করে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ভাবতে থাকি, আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যখন সে তাদের সাথে এত খোলামেলা ভাবে মিশত। রিয়া যখন তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মিশত তখন মনে হতো সে যেন তাদেরই একজন। কিন্তু আমার কখনো তার উপর সন্দেহ হয়নি। সাহেব আমাকে ঠিক কি বলেছিল রিয়ার ব্যাপারে? সব সত্যি জানলে তুমি তো উল্টো ফিরে আসবে। এই কথা শোনার পর আমি রিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই, এমনকি তার সাথে কোনো যোগাযোগ রাখিনি। কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তার ব্যাপারে সত্যি জানার পর আমার আর তার মুখ দেখার ইচ্ছে কখনো হয়নি। আমি সেই চাকরি ছেড়ে দিই। নানা জায়গায় আঘাত পেয়ে আমি কাজ খুঁজতে থাকি। অনেক পরিশ্রমের পর ভগবানেরও হয়তো আমার ভাগ্যের উপর দয়া হয় আর আমি কানাডায় চলে আসি। কিন্তু আমি জানতাম না কানাডায় আসার পর আমার কপালে ঠিক কি আছে। নিজের বিয়েতে রাজি হওয়ার সময় আমার একবারও রিয়ার কথা মনে আসেনি, কিন্তু এখন যে আমার সামনে বসে আছে সে আর কেউ নয় বরং রিয়া। যতটা অবাক আমি তাকে দেখে হয়েছিলাম ততটাই সে আমাকে দেখে হয়েছিল। আমি হাত দিয়ে মাথা ধরে বসে পড়লাম। আমি তো এটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে নিলাম। আমার তো মাথা ঘুরতে শুরু করে, কিন্তু আমার কাছে তো আর কোনো রাস্তা ছিল না। আমি তার মায়ের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিয়েছিলাম, যেটা আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সেই টাকায় নিজের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল। যদি আমি টাকা না নিতাম তবে সেই মুহূর্তেই আমি সেখান থেকে পালিয়ে যেতাম। কিন্তু আমার লোভ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে ফেলেছিলাম, আর একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার সামনে বসেছিল। আমি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। সে কিছুই বলে না, দাঁড়িয়ে উঠে নিজের মায়ের কাছে চলে যায়। যখনই সে নিজের মায়ের কাছে যায় আমি তখনই ঘরের দরজা বন্ধ করে দিই। আমি তাকে নিজের ঘরে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারব না।
সারারাত আমি জেগে পার করে দিই। যখনই সকাল হয় আমার শাশুড়িমা আমার কাছে আসে আর ধমকি দিয়ে বলে, চুপচাপ আমার মেয়েকে মেনে নাও আর অনুষ্ঠানের জন্য তৈরি হও, না হলে তো তুমি জানো তোমার সাথে কি হতে পারে। আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। বাকি জীবন তোমাকে সেখানেই পার করতে হবে। তাহলে তোমার পরিবারের কি হবে? আমি বাধ্য হয়ে নিজের পরিবারের জন্য রাজি হয়ে যাই এবং অনুষ্ঠানের জন্য তৈরি হই। কারণ আমি জানতাম এই মহিলার অনেক দূর পর্যন্ত চেনা পরিচিতি আছে, সে আমার সাথে যা কিছুই করতে পারে। আর আমি এখানে কাউকেই ভালোভাবে চিনতাম না। যখন আমি বাইরে গিয়ে রিয়াকে দেখি তখন তাকে কোনো দিক থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ বলে মনে হচ্ছিল না। তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সে মেয়ে নয়, বরং তৃতীয় লিঙ্গের একজন মানুষ। অনুষ্ঠান শেষ হবার পর আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসি। তখন আমার শাশুড়ি আমার কাছে আসে এবং অনেক ভালোভাবে আমাকে বলে, তুমি এখানে একা কি করছো? আমি তাকে অনেক রেগে বলি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমাকে বলে, আমার বিয়ে তোমার মেয়ের সাথে হবে, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়ে আমার বিয়ে একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে দিয়ে দিলে। তুমি আমার বাধ্যতার সুযোগ নিয়েছ। তখন সে বলে, তোমাকে কেউ ভুল খবর দিয়েছে, আমার মেয়ে তৃতীয় লিঙ্গের নয়, বরং সত্যটা অন্য কিছু। তুমি হয়তো জানো না। আমি রেগে গিয়ে বলি, আমি কোনো সত্যি শুনতে চাই না, তুমি আমাকে রেহাই দাও। শাশুড়ি কিছু বলার আগে রিয়া ঘর থেকে বেরিয়ে বলে, ঠিক আছে, 2 মাস পরে তুমি আমাকে ছেড়ে দিয়ে দিও আর হিন্দুস্তান চলে যেও। আমার মা তোমাকে যত পয়সা দিয়েছে তার 1 টাকাও তোমাকে ফেরত দিতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। রিয়ার কথা শুনে আমি খুশি হই। ঠিক আছে, 2 মাস পরে সত্যি আমি মুক্তি পেয়ে যাব। তার শর্ত এটাই ছিল যে 2 মাসের জন্য সবার সামনে আমার সাথে একজন ভালো স্বামীর মতো ব্যবহার করতে হবে, কারণ সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে আর আমাদের নিমন্ত্রণ বাড়িতে থেকে হচ্ছিল। আমি অনেক অবাক হয়ে ভাবতে থাকি যে এখানে কানাডায় কেন কেউ রিয়ার আসল ব্যাপার জানে না, যে সে আসলে কে। আমি 2 মাস তার দিকে সব চোখ রাখি, কিন্তু আমি কিছুই জানতে পারি না। দিনের সময় তার সাথে আমায় সবসময় থাকতে হতো, কিন্তু রাতের বেলা আমি অন্য ঘরে চলে যেতাম আর সে নিজের ঘরে থাকত। এইভাবে 2 মাস পূর্ণ হয়ে যায়। আমি ছাড়াছাড়ির পেপার তৈরি করে নিই। আমার শাশুড়ি আমাকে বলে, তুমি আরও একবার ভেবে দেখো, এখনো সময় আছে। তুমি আসল সত্যি জানো না। দেখো যেন এমন না হয় যে সব সত্যি জানার পর তোমাকে আফসোস করতে হয় আর নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে পস্তাতে হয়। আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন বলছে। সে আমাকে নিজের মেয়ের সাথেই রাখতে চায়, কিন্তু আমি হিন্দুস্তান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ছেড়ে দিয়ে ফিরে আসি, এসে আমি নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাই, কিন্তু আমার কোনো চাকরি ছিল না। সেই জন্য আমি আবার পরিশ্রম করা শুরু করে দিই। আমার মনে যেসব স্বপ্ন ছিল সব শেষ হয়ে যায়। 3 বছরের কঠিন পরিশ্রমের পর আমি নিজের একটা ব্যবসা শুরু করি। এই ব্যবসার কাজেই আমি একটা মিটিং করতে আমাকে বন্ধুর কোম্পানিতে যেতে হয়। সেখানে রিয়াকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই, আর এটা জেনে তো আমি আরও অবাক হয়ে যাই যে সে আমার বন্ধুর বউ। আমি বন্ধুকে ডেকে বলি, এটা তুমি কি করেছ? কাকে বিয়ে করছো জানো? আমার বন্ধু হাত ধরে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বলে, এখানে নাটক করার কোনো দরকার নেই। আমি বললাম, তুমি কি জানো যে কাকে বিয়ে করেছ? সে বলে, হ্যাঁ আমি জানি। আর আমি সেই সব জানি যা তুমি জানো না। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বন্ধু বলে, না আমি পাগল হয়ে যাইনি, বরং রিয়ার ব্যাপারে সব সত্যিটা জানি। রিয়া তৃতীয় লিঙ্গের মানুষ নয়, বরং সে একটা খুব ভালো মেয়ে। সে যখন জন্মেছিল ডাক্তার মনে করেছিল হয়তো সে তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু 15 বছর বয়সে তার একটা রোগ হয় আর অপারেশনের ফলে সে একদম সুস্থ একটি মেয়ে হয়ে যায়। কিন্তু তার পরিবারের লোকেরা এইসব কথা বিশ্বাস করে না। তার পরিবার আর প্রতিবেশী লোকেরা তাকে তৃতীয় লিঙ্গের মানুষ বলতে থাকে। লোকের কথায় বিরক্ত হয়ে তার মা-বাবা তাকে কানাডায় নিয়ে চলে আসে। নিজের পড়াশোনা শেষ করে রিয়া তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করার কথা চিন্তা করে, কারণ তাকে সবাই তৃতীয় লিঙ্গের মানুষ বলে অপবাদ দিত। কিন্তু সে সেটা ছিল না। তারপরেও পরিবারের লোক এবং প্রতিবেশীরা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। রিয়া ভাবে যারা সত্যি তৃতীয় লিঙ্গের মানুষ হয় তারা না জানি কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সেই জন্য সে বছরের কিছু মাস হিন্দুস্তান যায় এবং সেখানে গিয়ে একটা সংস্থা খোলে। তার এই কাজের জন্য তার আত্মীয়দের সন্দেহ আরও মজবুত হয় যে সে মেয়ে নয়, বরং একটা তৃতীয় লিঙ্গের মানুষ। এর মধ্যে তোমার সাথে রিয়ার দেখা হয়। সে তোমাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তুমিও বাকি সবার মতোই ছিলে। আর তার কাকার কথা শুনে তাকে ছেড়ে চলে গেলে।
তোমার চলে যাওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন তার মা তোমার কথা জানতে পারে তখন তোমাকে কানাডায় নিয়ে আসে। তোমার যাওয়ার সব ব্যবস্থাও সেই করেছিল। যে কোনোভাবে তার মেয়ের সংসার সাজাতে চেয়েছিল। সে সেই জন্য তোমাকে জোর করে বাধ্য হয়ে তোমার বিয়ে রিয়ার সাথে দেয়। সে ভেবেছিল বিয়ের পর তোমার সমস্ত ভুল ধারণা শেষ হয়ে যাবে আর তুমি সব সত্যিটা জেনে যাবে যে রিয়া একজন সাধারণ মেয়ে। কিন্তু তুমি তো রিয়ার কোনো কথাই শোনোনি আর তাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলে। তুমি রিয়াকে সেটাই ভাবছিলে যেটা লোক তোমাকে বলেছিল। যদি তুমি একবার তার কথা শুনতে তবে তুমি সব সত্যি জানতে পারতে। কিন্তু তুমি তো তাকে ছেড়ে দিয়ে ফিরে চলে এলে। তোমার আসার পর সে আবার ভেঙে পড়ে। সেই সময় আমি তাকে সাহস যোগাই। তার সব সত্যি জানার পর আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই আর আমরা সারা জীবনের জন্য হিন্দুস্তান চলে আসি। এইসব কথা রিয়া নিজে আমাকে বলেছে যাতে ভবিষ্যতে তোমার মতো আমিও যাতে তাকে না ছেড়ে চলে যাই। এইসব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এটা আমি কি করেছিলাম? আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিলাম। আমার বন্ধু 6 বছর ধরে বিদেশে কষ্ট করছে। সে কোনো ভালো চাকরি পাচ্ছিল না। রিয়াকে বিয়ে করার পর আজ সে এত বড় কোম্পানির মালিক। আমার বন্ধু আমাকে বলল, অনেক বড় সৌভাগ্য তোমার জীবনে এসেছিল, কিন্তু তুমি লোকের কথা শুনে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছ। তোমার দুর্ভাগ্য যে রিয়ার মতো মেয়েকে তুমি ছেড়ে দিয়েছ। সব কথা শোনার পর অনেক দুঃখ নিয়ে আমি সেই অফিস থেকে চলে আসি। এই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই। এই সব কিছুর জন্য দোষ আমারই ছিল। যদি সেই সময় রিয়ার সব কথা শুনতাম তাহলে আজ রিয়া আমার বউ হতো। আমি তার সাথে অনেক ভুল করেছি। এই জন্যই ভগবান আমার কাছ থেকে ওকে সরিয়ে একটা নতুন জীবন দিয়েছে। তাকে আমার আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এই ভুলের বোঝা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, কারণ আমার ভুলের সাজা আমাকেই ভোগ করতে হবে। আর এইভাবেই আমাকে জীবন কাটাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।